সেই ভোরবেলায় ঢাকা শহরটা সবেমাত্র ঘুম থেকে জেগে উঠছিল। আকাশ তখনও ধূসর, ফুটপাতের পাশের গাছের পাতায় শিশিরবিন্দু জমে আছে, আর মোটরবাইকের ইঞ্জিনের শব্দ একে অপরের সাথে পাল্লা দিয়ে শহরের এক পরিচিত সুর তৈরি করছিল। গুলিস্তানের এক কোণায় পুরনো কয়েকটি দোকানের সামনে জমে থাকা আবর্জনার স্তূপ থেকে একটি অল্পবয়সী মেয়ে ছেঁড়াফাটা পোশাকে প্লাস্টিকের বোতল কুড়োচ্ছিল। তার নাম রুনা, বয়স ২৮। মুখে একটা শান্ত কিন্তু ক্লান্তির ছাপ। প্রতিদিন সকালে সে এখানে আসে, কাঁধে একটা পুরনো বস্তা নিয়ে, যার অনেক জায়গায় সেলাই পড়েছে। তার হাত দুটো নোংরা, কিন্তু চোখ দুটো স্বচ্ছ। খুব কম লোকেই জানত এই চেহারার আড়ালে রুনা এক বিশাল রহস্য লুকিয়ে রেখেছে। সে শুধু একজন ভাঙ্গারি কুড়ানো মেয়ে ছিল না। রুনা একটি সরু গলি দিয়ে হেঁটে যাচ্ছিল, ফেলে দেওয়া মিনারেল ওয়াটারের বোতল আর পুরনো ক্যান কুড়োতে কুড়োতে। নর্দমার পচা গন্ধ বাতাসে ভাসছিল, কিন্তু সে এসবে অভ্যস্ত হয়ে গিয়েছিল। একটু দূরেই পুলিশের গাড়ির সাইরেন শোনা গেল। দুটি টহল ভ্যান রাস্তার মোড়ে এসে থামতেই আশেপাশের লোকজন দ্রুত সরে যেতে শুরু করল। তার মধ্যে একটি গাড়িতে ছিল কনস্টেবল আনিস, বিশালদেহী এক পুলিশ, যে এই এলাকায় তার বদমেজাজের জন্য কুখ্যাত ছিল। শহরের সৌন্দর্য নষ্ট করে এমন ছোটখাটো মানুষদের উপর খবরদারি করার জন্য তার বেশ নামডাক ছিল। ফুটপাতে বসার অপরাধে সে বেশ কয়েকজন হকারের মালপত্র লাথি মেরে ফেলে দিয়েছে, এমন ঘটনাও ঘটেছে। আনিস গাড়ি থেকে নামতেই তার চোখ গিয়ে পড়ল রাস্তার ধারে উপুড় হয়ে বোতল কুড়ানো রুনার উপর। এই মেয়ে, ওখানে কি করছিস? আনিসের চিৎকারে রুনা ধীরে ধীরে মুখ ফেরাল, সম্মানের সাথে মাথা নিচু করে বলল, মাপ করবেন স্যার, আমি শুধু বোতল নিচ্ছি, কারো কোনো অসুবিধা করছি না কি। কিন্তু আনিস কিছুই শুনতে চাইল না। সে রুনার দিকে এগিয়ে এসে তার পিঠে ঝোলানো বিশাল বস্তাটার দিকে তাকাল। এটা একটা পরিষ্কার এলাকা। তুই কি এটাকে আবার নোংরা করতে এসেছিস? আমি তোকে তাড়িয়ে দেওয়ার আগেই এখান থেকে চলে যা। রুনা শান্ত রইল। সে উঠে দাঁড়িয়ে বস্তাটা আঁকড়ে ধরল। ঠিক আছে স্যার, আমি চলে যাচ্ছি। কিন্তু সে এক পা এগোতেই আনিস তাকে পেছন থেকে জোরে ধাক্কা দিল। বস্তাটা হাত থেকে ছিটকে পড়ে গেল। এর ভেতর থেকে বোতল, ক্যান আর প্লাস্টিকের আবর্জনা রাস্তায় ছড়িয়ে পড়ল। কিছু পথচারী থেমে দৃশ্যটা দেখতে লাগল। আনিস ঠান্ডা চোখে তাকিয়ে বলল, আমি তোকে বলেছিলাম নোংরা করবি না। কোথাকার টোকাই, কোথাকার গি। বোতলগুলোর ঠুং ঠুং শব্দ যেন রুনার আত্মসম্মান ভেঙে পড়ার আওয়াজ। রুনা চুপ করে রইল। সে জানত আজকের দিনে তার ভূমিকা আসল রুনার নয়। একজন সাধারণ, অসহায় মানুষ হিসেবে তাকে সব সহ্য করতে হবে। কিন্তু যখন আনিস আরও কাছে এসে তার বস্তাটায় লাথি মারল এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলোর উপর পা রাখল, রুনার শরীরের রক্ত টকবক করে উঠল। স্যার, দয়া করে ওগুলোতে পা দেবেন না। ওগুলো আমি ভোর থেকে কুড়িয়েছি, সে নরম কিন্তু দৃঢ় গলায় বলল। কিন্তু আনিস একটা ব্যঙ্গের হাসি দিল। টাকা কামাতে হলে ঠিকঠাক কাজ কর। রাস্তা নোংরা করিস না। রুক্ষভাবে তার চকচকে কালো বুট দিয়ে সে রুনার পায়ের কাছের একটা প্লাস্টিকের বোতল চেপে ধরল। ক্র্যাক করে একটা তীক্ষ্ণ শব্দ হল। আশেপাশের লোকজন তাদের মোবাইল ফোনে নিঃশব্দে ভিডিও করতে শুরু করল। রুনা সেই জুতোটার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। তার ভয় করছিল, কিন্তু তাকে ধৈর্য ধরতে হবে। তার মনে পড়ল কমান্ডারের নির্দেশ, আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবে না। তুমি ওখানে পর্যবেক্ষণের জন্য আছো, আক্রমণ করার জন্য নয়। ওদের বিশ্বাস করাতে হবে যে তুমি সত্যিই একজন সাধারণ ভাঙ্গারি কুড়ানো মেয়ে। হ্যাঁ, রুনা আসলে ডিবি পুলিশের একজন আন্ডারকভার অফিসার ছিল। সে এই এলাকায় পুলিশ কর্মকর্তাদের চাঁদাবাজি এবং ক্ষমতার অপব্যবহারের একটি চক্রকে ধরার জন্য ছদ্মবেশে ছিল, যার মধ্যে আনিস নিজেও একজন। কিন্তু সেই মুহূর্তে এই মিশনটা তার কাছে একটা অভিশাপের মতো মনে হচ্ছিল। কিছু হকার এগিয়ে আসতে শুরু করল। একজন বয়স্ক চাচা, যিনি সকালে ভাপা পিঠা বিক্রি করেন, তিনি নিচু গলায় বললেন, থাক না পুলিশ সাহেব, বেচারি মেয়েটা তো গরিব। প্রতিদিন তো ও এখান থেকে ময়লায় পরিষ্কার করে, কারও তো কোনো ক্ষতি করে না। আনিস সেই চাচার দিকে চোখ পাকিয়ে তাকাল। আপনিও কি নাক গলাতে চান? চাচাটা ভয়ে পিছিয়ে গেলেন। আশেপাশের সবাই দম বন্ধ করে দাঁড়িয়ে রইল। আনিসের আচরণের কথা সবাই জানলেও সরাসরি তার বিরোধিতা করার সাহস কারও ছিল না। গাড়ির পেছনে আনিসের জুনিয়র সহকর্মী অস্বস্তিতে দাঁড়িয়েছিল। সে তার সিনিয়রকে থামাতেও পারছিল না, আবার কিছু বলতেও ভয় পাচ্ছিল। রুনা মাথা নিচু করে রইল। তার চোখে জল এসে গিয়েছিল, কিন্তু সে তা আটকে রাখল। সে জানত প্রতিটি মুহূর্ত ক্যামেরায় রেকর্ড হচ্ছে। প্রতিটি ঘটনায় পরে প্রমাণ হিসেবে কাজে লাগবে।
কিন্তু অন্যদিকে তার হৃদয়টা ছিঁড়ে যাচ্ছিল, এই মিশনের জন্য নয়, বরং এটা দেখে যে এই দেশে সাধারণ মানুষের আত্মসম্মানকে কতটা সহজে পদলিত করা যায়। ছড়িয়ে থাকা বোতলগুলো আবার কুড়োতে কুড়োতে সে মনে মনে বলল, যদি এটা আমার দায়িত্ব না হতো, আমি আজ রুখে দাঁড়াতাম। কিন্তু তার ধৈর্যের বাদ বেশিক্ষণ টিকল না। রুনা যখন নিচু হয়ে জিনিসপত্র তুলছিল, আনিস আবার প্রায় ভর্তি হয়ে যাওয়া বস্তাটায় লাথি মারল। এবার আরও জোরে। বস্তাটা ছিটকে গিয়ে পাশের নর্দমায় পড়ল। নর্দমার কালো, নোংরা পানি ছিটকে এসে রুনার পোশাক ভিজিয়ে দিল। এবার তোর শিক্ষা হবে। আর একবার যদি তোকে এখানে দেখি, সোজা হাঁচতে পুড়ে দেব, আনিস অবজ্ঞার সুরে চিৎকার করে বলল। রুনা তার হাতের বোতলটা শক্ত করে চেপে ধরল। তার নিঃশ্বাস ভারী হয়ে এল। আশেপাশের মানুষ এবার মৃদুস্বরে প্রতিবাদ করতে শুরু করল। কেউ কেউ রাগী চোখে তাকাচ্ছিল, আবার কেউ ভয়ে মাথা নিচু করেছিল। ঠিক তখনই দূর থেকে এক মহিলার কণ্ঠস্বর ভেসে এল। কণ্ঠটা জোরালো, কিন্তু তাতে কাঁপুনি ছিল। আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন। ও তো শুধু নিজের রিজিকের জন্য কাজ করছে গি। এটা ছিল লালা খালার গলা, রাস্তার ওপারে একটা চায়ের টং দোকানের মালকিন। আনিস আগুনের মতো চোখে সেই দিকে তাকাল। আপনিও কি হাজতে যেতে চান, মহিলা? কিন্তু এবার পরিস্থিতি বদলে গিয়েছিল। আরও কয়েকজন লোক সাহস করে কথা বলতে শুরু করল। মোবাইল ফোনের ক্যামেরাগুলো আরও উঁচুতে উঠে গেল এবং প্রথমবারের মতো আনিসের অহংকারী মুখে কিছুটা উদ্বেগের ছাপ দেখা গেল। রুনা চুপ করে রইল। সে জানত সুযোগ এসেছে, কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য নয়, বরং সবকিছু করার জন্য। সে তার ক্লান্ত চেহারার আড়ালে লুকিয়ে থাকা তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশটা জরিপ করল। যথেষ্ট তথ্য, অকাট্য প্রমাণ, কিন্তু খেলা এখনও শেষ হয়নি। এই ঘটনার ৩ দিন আগে রুনা পূর্ব ঢাকার ডিবি অফিসের একটি ছোট ব্রিফিং রুমে ছিল। তার কমান্ডার, এসপি ইউসুফ, একটি মোটা ফাইল হাতে ধরেছিলেন, যাতে অনেক ছবি আর রিপোর্ট ছিল। মনিটরের স্ক্রিনে সিসিটিভি ফুটেজ ভেসে উঠছিল। পুলিশ অফিসাররা হকারদের কাছ থেকে টাকা নিচ্ছে, গুন্ডারা পুলিশের সাথে মিলে কাজ করছে, আর কিছু পরিচিত মুখ। তাদের মধ্যে একজন ছিল কনস্টেবল আনিস। রুনা, তোমাকে এই মিশনে পাঠানো হচ্ছে। আমাদের সরাসরি মাঠ পর্যায়ের প্রমাণ দরকার। আনিসের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের জন্য এর আগেও ৩ বার অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু প্রতিবারই রিপোর্টগুলো গায়েব হয়ে গেছে। আমাদের সন্দেহ সে আরও বড় কোনো চক্রের অংশ, ইউসুফ সাহেব ব্যাখ্যা করছিলেন। রুনা মাথা নাড়ল। আমি বুঝতে পেরেছি, স্যার। কিন্তু আমাকে কেন একজন ভাঙ্গারি কুডানো মেয়ের ছদ্মবেশ নিতে হবে? ইউসুফ সাহেব তার দিকে গম্ভীরভাবে তাকালেন। কারণ যারা সমাজের নিচু স্তরের মানুষ বলে বিবেচিত হয়, তাদের কেউ সন্দেহ করে না। সেখান থেকেই তুমি তাদের আসল রূপ দেখতে পাবে গু। রুনা চুপ হয়ে গেল। সে জানত কাজটা কঠিন, কিন্তু তার মনে একটা দৃঢ় সংকল্প ছিল। সে নিজের বাবাকে দেখেছিল, একজন রিকশা চালক, যাকে পুলিশ পিটিয়েছিল শুধু মাসোহারা দিতে অস্বীকার করার জন্য। সেই ক্ষত এখনও তার মনে তাজা। এবার সে দেখতে চেয়েছিল ন্যায়বিচার কতটা ছোট পরিসরে হলেও প্রতিষ্ঠিত হতে পারে। সেদিন রাতের বেলা রুনা তার মিশনের জন্য বরাদ্দ করা ছোট্ট একটা বস্তির ঘরে বসেছিল। সে তার হাতের ক্ষতর দিকে তাকাল। সকালে নর্দমায় পড়ে গিয়ে ছড়ে গিয়েছিল। তার সামনে বোতলের বস্তাটা অর্ধেক ভর্তি ছিল। সে একটা দীর্ঘশ্বাস ফেলল। বাবা, তুমি যদি আজ বেঁচে থাকতে, হয়তো তোমার মেয়েকে দেখে গর্ব করতে, সে নিচুস্বরে বিটবিট করল। ঝিমি পোকার ডাক পরিত্যক্ত বাড়ির দেয়ালের উপার থেকে ভেসে আসছিল। রাস্তার আবছা আলোই ছিল তার একমাত্র সাক্ষী। তার জামার পকেটে একটা ছোট ভয়েস রেকর্ডার তখনও চালু ছিল, যা দিনের বেলার পুরো ঘটনা রেকর্ড করে রেখেছিল। এই প্রমাণটা আজ রাতেই ইউসুফ সাহেবের কাছে একটি নিরাপদ চ্যানেলের মাধ্যমে পাঠানো হবে। কিন্তু পাঠানোর বোতামটা চাপার আগেই তার ফোনটা কেঁপে উঠল। একটা ছোট মেসেজ ঢুকল। সাবধান, কেউ জেনে গেছে যে তুমি ভাঙ্গারি কুডানো মেয়ে নও। মেসেজটা ছিল ইউসুফ সাহেবের। রুনা নিথর হয়ে গেল। সে স্ক্রিনটার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। দূরে গলির মোড়ে একটা মোটরবাইক থামার শব্দ শোনা গেল। দুটো ছায়ামূর্তি বাইক থেকে নামল। সর্বনাশ, সে ফিসফিস করে বলে রেকর্ডারটা বোতলের স্তূপের নিচে লুকিয়ে ফেল। পায়ের শব্দ ক্রমশ কাছে আসছিল। রুনা বস্তা গোছানোর ভান করতে লাগল। তাদের মধ্যে একজন নিচু গলায় কথা বলছিল, কিন্তু তার কণ্ঠস্বর ছিল তীক্ষ্ণ। বস বলছিল, ওই মেয়ে টোকাইটা নাকি অদ্ভুত। কখনো ভিক্ষা চায় না, কিন্তু সবসময় একই এলাকায় ঘোরাঘুরি করে। বস বলেছে ওর উপর নজর রাখতে হবে।
ও যেন এমন কিছু রেকর্ড করতে না পারে যা করা উচিত নয়। রুনা দম আটকে রাখল। তার হৃদস্পন্দন বেড়ে গেল। বৃষ্টিটা সবেমাত্র থেমেছে। তার ফোঁটা ফোঁটা জল গাছের পাতায় লেগে আছে, যা থেকে ভেজা মাটির এক পরিচিত গন্ধ ভেসে আসছে। আকাশে বিকেলের কমলা রং ধীরে ধীরে ধূসর হয়ে যাচ্ছিল। রুনা তার ভাঙা ঘরের সামনে ক্লান্ত চোখে বসেছিল, দূর থেকে ভেসে আসা পায়ের শব্দ শুনছিল। গলিটা শান্ত, কিন্তু তার মন ছিল উদ্বেগে পরিপূর্ণ। সে একটু আগেই এসপি ইউসুফের কাছ থেকে খবর পেয়েছে। ভিডিওটা সদর দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছে, কিন্তু এখনই সেখান থেকে সরে এসো না। আমাদের আরও প্রমাণ দরকার, বিশেষ করে আনিসের চাঁদাবাজির লেনদেনের প্রমাণ। রুনা মেসেজটার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। সে জানত এই আদেশের অর্থ হল তাকে আরও কিছুদিন এই বিপজ্জনক এলাকায় থাকতে হবে, যা এখন আর তার জন্য নিরাপদ নয়। ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে আনিস অস্থির হয়ে পড়েছিল। সে এমন কাউকে খুঁজছিল যে পুলিশের ভাবমূর্তি নষ্ট করেছে বলে তার মনে হচ্ছিল। আর তার সন্দেহের তালিকার শীর্ষে ছিল সেই ভাঙ্গারি কুডানো মেয়েটি, যে তার দিকে ভয় না পেয়ে সরাসরি তাকানোর সাহস দেখিয়েছিল। থানার ভেতরে কনস্টেবল আনিস তার চেয়ারে বসেছিল, মুখে উত্তেজনার ছাপ। উপর থেকে রিপোর্ট চলে এসেছে। অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। তার নাম এখন মূল্যায়ন তালিকায়। কিন্তু আনিস নিশ্চিত ছিল, যদি সে ভিডিও ছড়ানোর পেছনের লোকটাকে খুঁজে বের করতে পারে, তাহলে হয়তো তার চাকরিটা বাঁচানোর একটা সুযোগ থাকবে। আমার বিশ্বাস, এটা ওই মেয়ে টোকাইটারই কাজ, সে তার এক সহকর্মীকে বলল। আরে না স্যার, ও তো শুধু কি? তুমি নিজের চোখে দেখোনি? ঘটনার সময় ও একদম শান্ত ছিল। ওর চোখ কোনো বোকা মানুষের চোখ নয়। আমি দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছি। আমার মন বলছে ও কোনো সাধারণ ভাঙ্গারি কুডানো মেয়ে নয়। তার সহকর্মী চুপ করে রইল। সে জানত তার সিনিয়র খুবই একগুঁয়ে, কিন্তু তার মনে একটা অপরাধবোধ কাজ করছিল। তার স্পষ্ট মনে ছিল সেদিন রুনার সাথে কেমন অমানবিক আচরণ করা হয়েছিল। কিন্তু সে কথা বলারও সাহস পাচ্ছিল না। এই ধরনের প্রতিষ্ঠানে সিনিয়রের বিরুদ্ধে যাওয়া মানে নিজের ক্যারিয়ারে ইতি টানা। সেদিন বিকেলে রুনা যখন একটা ছোট সেতুর কাছে বোতল কুড়োচ্ছিল, একটা কালো গাড়ি রাস্তার পাশে এসে থামল। ভেতর থেকে চশমা পরা একজন মধ্যবয়সী লোক বেরিয়ে এলেন। তার পোশাক পরিচ্ছন্ন, কিন্তু মুখে ছিল উদ্বেগের ছাপ। রুনা, তিনি নিচুস্বরে ডাকলেন। রুনা দ্রুত পেছন ফিরল। ইউসুফ স্যার, আপনি এখানে? আমাকে তো লোকেশনেই থাকতে বলা হয়েছিল। ইউসুফ সাহেব চারপাশটা দেখে নিলেন, নিশ্চিত হলেন যে আশেপাশে কেউ নেই। পরিস্থিতি বদলে গেছে। আনিস বেপরোয়া হয়ে উঠেছে। সে এখানকার কয়েকজন সাক্ষীর কাছে গিয়েছিল, লায়লা খালা সহ। আমরা তোমাদের নিরাপত্তার জন্য চিন্তিত। রুনার মুখটা সঙ্গে সঙ্গে কঠিন হয়ে গেল। লায়লা খালা? উনি ঠিক আছেন তো? এখনও পর্যন্ত ঠিক আছেন, ইউসুফ সাহেব জবাব দিলেন, কিন্তু উনি খুব ভয় পেয়েছেন। উনি বলেছেন সকাল থেকে নাকি কেউ ওনার দোকানের উপর নজর রাখছে। রুনা তার হাত মুঠো করল। আমি চুপ করে থাকতে পারব না স্যার। যদি ওরা সাধারণ মানুষের ক্ষতি করতে শুরু করে, তাহলে এটা সীমা ছাড়িয়ে যাবে। আগে শান্ত হও, ইউসুফ সাহেব বললেন। আজ রাতে আমরা একটা গোপন অভিযান চালাব। কিন্তু আমাদের দরকার, তুমি আনিসকে এমন একটা জায়গায় নিয়ে আসবে, যেখানে আমরা সবকিছু পরিষ্কারভাবে রেকর্ড করতে পারি। ভাইরাল হওয়া ভিডিওটা যথেষ্ট নয়। আমাদের সরাসরি প্রমাণ দরকার, যেখানে সে চাঁদাবাজির লেনদেন করছে বা কাউকে হুমকি দিচ্ছে। রুনা তার দিকে গভীর দৃষ্টিতে তাকাল। তার মানে আমাকে আবার টোপ হতে হবে? ইউসুফ সাহেব সহানুভূতি নিয়ে তার দিকে তাকালেন। হ্যাঁ, কিন্তু এবার তুমি একা নও। পরিকল্পনাটা ছিল সহজ, কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ। রুনাকে আবার আনিসের টহল চৌকির কাছাকাছি যেতে হবে। এমন ভান করতে হবে যেন সে একজন সাধারণ ভাঙ্গারি কুডানো মেয়ে, যে হকারদের উপর তার লোকদের চাঁদাবাজির কথা শুনেছে। সে নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে প্রস্তাব দেবে, যাতে সে কথোপকথন রেকর্ড করতে পারে। ইউসুফ সাহেব এবং তার দল 100 মিটার দূরে থেকে রুনার কানে লাগানো একটি ছোট যোগাযোগ যন্ত্রের মাধ্যমে সবকিছু পর্যবেক্ষণ করবে। সবকিছু স্বাভাবিকভাবে হতে হবে। সেই রাতে রুনা একটা ছোট আয়নায় নিজের প্রতিবিম্ব দেখছিল। তার মুখটা আগের চেয়ে অনেক বেশি কঠিন লাগছিল। আজ রাতে আমি শুধু একজন ভাঙ্গারি কুডানো মেয়ে নই, সে বিটবিট করে বলল। আমি সেই সব মানুষের জন্য একজন সাক্ষী, যাদের কোনো আওয়াজ নেই। রাত 8টা।
রুনা সেই টহল চৌকির দিকে হেঁটে গেল, যেখানে আনিস সাধারণত হাতে সিগারেট নিয়ে বসে থাকে। রাস্তার আলো ম্লান, পরিবেশ শান্ত। শুধু ঝিঙি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা মোটরের শব্দ। স্যার, সাবধানে থাকবেন। আনিস মুখ ফেরাল। তার মুখটা সঙ্গে সঙ্গে কঠিন হয়ে গেল। তুই আবার এখানে কি করতে এসেছিস? রুনা মাথা নিচু করল। ভয় পাওয়ার ভান করে বলল, মাপ করবেন স্যার। আমি শুধু বলতে এসেছিলাম। আমি শুনেছি কেউ কেউ বলছিল যে আপনি উচ্ছেদ থেকে বাঁচাতে সাহায্য করতে পারেন। আমি সেই হকারদের চিনি, তারা বলছিল কিছু টাকা দেবে গু। আনিস সন্দেহের চোখে তাকাল। তোকে এসব কথা কে বলতে বলেছে? রুনা ঠোঁট কামড়াল। কেউ না স্যার। আমি শুধু সাহায্য করতে চেয়েছিলাম। যদি আমারও কিছু আয় হয়। আমার টাকার খুব দরকার স্যার। আনিস অনেকক্ষণ চুপ করে মেয়েটির মুখের দিকে তাকিয়ে রইল। তারপর সে সিগারেটের ধোঁয়া ধীরে ধীরে ছাড়ল। হুম। তাহলে তুই সাহায্য করতে চাস? রুনা মাথা নাড়ল। জি স্যার। কিন্তু দয়া করে কালকের মতো রাগ করবেন না। আমি শুধু নিজের রিজিকের জন্য কাজ করছি। আনিস একটা ছোট হাসি দিল। কালকে আমি তোকে লাথি মারার পরেও তুই এই কথা বলার সাহস করছিস? রুনা অস্বস্তির হাসি হাসার ভান করল। আমি ওসব ভুলে গেছি স্যার। এখন জরুরি হলো আমি সাহায্য করতে পারি। দূরে একটি গাড়ি থেকে ইউসুফ সাহেব ছোট একটা দূরবীন দিয়ে সবকিছু দেখছিলেন। তার হেডসেটে যোগাযোগ যন্ত্র থেকে আসা শব্দ পরিষ্কার শোনা যাচ্ছিল। সাবাস রুনা। তালটা ধরে রাখো। খুব তাড়াহুড়ো করো না। আনিস অবশেষে টোপ গিল। সে আরও খোলামেলাভাবে কথা বলতে শুরু করল, নিজেকে বিজয়ী ভেবে। ওই হকারকে গিয়ে বল, আমার লোকদের না দিয়ে সরাসরি আমাকে টাকা দিতে। মাসে ১৫০০ টাকা দিলেই হবে। আমি কথা দিচ্ছি, ওর এলাকায় কোনো অভিযান হবে না। গিয়ে রুনা ধীরে ধীরে মাথা নাড়ল, স্মৃতিতে সবকিছু টুকে নেওয়ার ভান করে। ঠিক আছে স্যার। কিন্তু আমি কি যাতায়াতের জন্য সামান্য কিছু পেতে পারি? আনিস তার দিকে বাঁকা চোখে তাকাল। হ্যাঁ, দেখা যাবে যদি তুই কথা শুনিস। কি সে কাছে এগিয়ে এল। অনেক কাছে। তার নিঃশ্বাসে সিগারেট আর কফির গন্ধ। রুনা নিজেকে সামলে রাখল যাতে সে পিছিয়ে না যায়। তার ইয়ারফোন থেকে ইউসুফ সাহেবের কণ্ঠস্বর ভেসে এল, শান্ত কিন্তু দৃঢ়। রেকর্ডিং যথেষ্ট। আর এগোবে না। রুনা, ধীরে ধীরে সরে এসো। কিন্তু সে সরে আসার আগেই আনিসের তীক্ষ্ণ দৃষ্টি তার জামার দিকে পড়ল। ১ মিনিট, তোর পকেটে ওটা কি? রুনা সঙ্গে সঙ্গে পকেটটা ঢাকল। ওহ, এটা শুধু একটা ভয়েস রেকর্ডার স্যার। বোতল বিক্রির হিসেব রাখার জন্য। কিন্তু আনিস সঙ্গে সঙ্গে সেটা ছিনিয়ে নিল। এক মুহূর্তের মধ্যে তার মুখটা রাগে ভয়ঙ্কর হয়ে উঠল। সে ছোট যন্ত্রটার দিকে তাকাল, তারপর রুনার দিকে খুনে দৃষ্টিতে তাকাল। তাহলে সত্যিই তুই সেই ভিডিওটা ছড়িয়েছিস? রুনা সঙ্গে সঙ্গে তার সর্বশক্তি দিয়ে দৌড় দিল। হঠাৎ করে আবার বৃষ্টি নামল। মুষলধারে বজ্রপাতের শব্দে রাতের আকাশ কেঁপে উঠল। সে সরু গলি দিয়ে দৌড়াতে লাগল, হাতের কবজিতে লাগানো ইমার্জেন্সি ডিভাইসটা চালু করার চেষ্টা করতে লাগল। ইউসুফ সাহেবের দলের জন্য সংকেত। পেছন থেকে আনিসের চিৎকারের শব্দ ভেসে এল, তার সাথে তার দুজন সহকারীর পায়ের শব্দ। ধর ওকে। পালাতে দিস না। রুনা এক মুহূর্তের জন্য পেছন ফিরে তাকাল, রাস্তার মিটমিটে আলো তাদের ছায়ামূর্তি দেখতে পেল। তার হৃৎপিণ্ডটা জোরে জোরে ধুকপুক করছিল। সে ভেজা রাস্তায় প্রায় পিছলে যাচ্ছিল, কিন্তু আগের মিটিংয়ের জায়গা, সেই সেতুর দিকে দৌড়াতে লাগল। একটা মোড়ে পৌঁছতেই হঠাৎ একটা সাদা গাড়ি তার সামনে এসে থামল। দরজা খুলে গেল আর একটা পরিচিত কণ্ঠস্বর শোনা গেল। ভেতরে এসো রুনা। ইউসুফ সাহেব। সে লাফিয়ে ভেতরে ঢুকল। গাড়িটা সঙ্গে সঙ্গে সরু রাস্তা ছেড়ে দ্রুত গতিতে এগিয়ে গেল। পেছনে পুলিশের মোটরবাইকের সাইরেনের শব্দ অস্পষ্টভাবে শোনা যাচ্ছিল। পরদিন সকালে একটা বড় খবর দেশীয় গণমাধ্যম এবং জাতীয় টেলিভিশন চ্যানেলগুলোকে কাঁপিয়ে দিল। একটা নতুন ভিডিও প্রকাশিত হয়েছে, সেখানে শুধু মারধরের দৃশ্যই নয়, বরং আগের রাতে আনিসের চাঁদাবাজির কথোপকথনের রেকর্ডিংও ছিল। সবকিছু পরিষ্কারভাবে রেকর্ড করা হয়েছিল, তার নিজের স্বীকারোক্তিসহ। খবরের শিরোনাম ছিল, ঢাকায় পুলিশ কর্মকর্তার চাঁদাবাজি ও নাগরিকের উপর নির্যাতন, নতুন প্রমাণে ফাঁস হল মাঠ পর্যায়ের কুকীর্তি। স্ক্রিনে আনিসের মুখ পরিষ্কারভাবে দেখানো হচ্ছিল।
ভিডিওটা ভাইরাল হয়ে জনরোষের জন্ম দিল। অনেক সাধারণ মানুষ এগিয়ে এসে তাদের নিজ নিজ এলাকায় চাঁদাবাজি এবং ভয়ভীতি প্রদর্শনের একই ধরনের অভিজ্ঞতা শেয়ার করতে লাগল। এদিকে ডিবি অফিসে রুনা এসপি ইউসুফের টেবিলের সামনে বসেছিল। তার মুখটা ফ্যাকাশে কিন্তু শান্ত। তার হাতে সেই রেকর্ডারটা, যা প্রায় বাজেয়াপ্ত হয়ে গিয়েছিল, ফিরে এসেছে। জানা গেল তার জুতো আরেকটি ব্যাকআপ রেকর্ডার লুকানো ছিল। দারুণ কাজ, রুনা, ইউসুফ সাহেব বললেন। তুমি কি জানো? এটা হয়তো আমাদের প্রতিষ্ঠানের ভেতরে একটা বড় পরিবর্তনের শুরু। এতদিন যারা চুপ ছিল তারা এখন কথা বলার সাহস পাচ্ছে। রুনা একটা হালকা হাসি দিল। আমি শুধু চেয়েছিলাম সাধারণ মানুষ যেন আর পদলিত না হয়, স্যার। কারণ আমি নিজেও একসময় তাদের জায়গা ছিলাম। আনিসের ঘটনাটা জনমনে আলোড়ন তোলার দুমাস পর খবরটা ধীরে ধীরে থিতিয়ে এল। রুনার নামটা জাতীয় আলোচনার বিষয় হয়ে উঠেছিল, একজন নারী গোয়েন্দা যিনি ন্যায়বিচারের জন্য একজন ভাঙ্গারি কুডানো মেয়ের ছদ্মবেশ নিয়েছিলেন। কিন্তু দেশের সব ভাইরাল খবরের মতোই জনগণের মনোযোগ অবশেষে অন্য কোনো ইস্যুতে চলে গেল। যা বাকি রইল তা হল নীরবতা, আর কিছু না, শুকানো ক্ষত। রুনা এখন সিপাহীবাগের একটা ছোট সরকারি কোয়ার্টারে থাকে। সকালে সে রেডিও চালায়, খবরের আপডেট শোনে, তারপর জানালার বাইরে তাকায়। ঢাকা শহরটা এখনও ব্যস্ত, এখনও কঠোর, এখনও আগের মতোই। কিন্তু তার চোখে এই শহরের এখন দুটো চেহারা। একটা চেহারা যা মিডিয়ায় দেখা যায়, আর আরেকটা চেহারা যা সে দেখেছে সেই সরু গলিগুলোতে, যেখানে সাধারণ মানুষ বেঁচে থাকার জন্য লড়াই করে। খাবারের টেবিলে এক কাপ কালো কফি ঠান্ডা হয়ে যাচ্ছিল। সে পুলিশ বাহিনীতে সংস্কারের খবর দেখছিল। পুলিশ বিভাগ অভ্যন্তরীণ তদারকি ব্যবস্থা শক্তিশালী করার এবং নৈতিক স্খলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। রুনা একটা ক্ষীণ হাসি হাসল। টেলিভিশনে প্রতিশ্রুতি সবসময় সুন্দর শোনায়, সে ভাবল। কিন্তু মাঠে সে যা দেখেছে তা অনেক বেশি জটিল। প্রতি রাতে দুঃস্বপ্নগুলো এখনও ফিরে আসে। সে বোতল পড়ার শব্দে বা আনিসের চিৎকারে জেগে ওঠে, যা তার মাথায় প্রতিধ্বনিত হতে থাকে। কখনো তার মনে পড়ে লায়লা খালার ভীত চোখের চাহনি, অথবা সেই ছোট্ট শিশুটির কথা, যে একজন ভাঙ্গারি কুডানো মেয়েকে মার খেতে দেখছিল কিন্তু কিছুই বুঝতে পারছিল না। রুনা জানত এই মানসিক আঘাতটা সেই মূল্যের একটা অংশ যা তাকে দিতে হয়েছে। কিন্তু তার চেয়েও বেশি যন্ত্রণাদায়ক ছিল অন্য কিছু। তার মনের মধ্যে একটা অপরাধবোধ। সে প্রায়ই নিজেকে প্রশ্ন করত, আমি যে ন্যায়বিচারের জন্য লড়াই করেছি তা কি সত্যিই সবার জন্য শান্তি এনেছে? কারণ আনিস গ্রেপ্তার হওয়ার পর তার কিছু সহকর্মীকে কোনো স্পষ্ট প্রক্রিয়া ছাড়াই বদলি করা হয়েছিল। আর অন্য এলাকায় একই ধরনের চাঁদাবাজির খবর এখনও শোনা যাচ্ছিল। একজন ধরা পড়েছে, কিন্তু ব্যবস্থাটা এখনও বহাল তবিয়তে দাঁড়িয়ে আছে। একদিন সকালে রুনা একটা সরকারি চিঠি পেল। উপরে একটি সরকারি সংস্থার লোগো আর মোটা হরফে লেখা, জাতীয় আলোচনা, সাধারণ মানুষের জন্য ন্যায়বিচার। তাকে একজন বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রথমে সে দ্বিধায় ছিল। সে কোনো রাজনীতিবিদ নয়, কোনো কর্মকর্তা নয়, এমনকি ক্যামেরার সামনে কথা বলতেও পছন্দ করে না। কিন্তু এসপি ইউসুফ তাকে বোঝালেন, তুমি যদি তোমার গল্পটা না বলো তাহলে এমন লোকেরা কথা বলবে যারা শুধু তত্ত্ব জানে। আসল মাঠের পরিস্থিতি তো তুমিই জানো গো। রুনা তার দিকে তাকিয়ে মাথা নাড়ল। ঠিক আছে স্যার, কিন্তু আমি একজন নায়িকা হিসেবে পরিচিত হতে চাই না গে। ইউসুফ সাহেব হাসলেন। চিন্তা করো না, তোমার গল্পটা কোনো নায়িকার নয়, একজন মানুষের গু। অনুষ্ঠানের দিন এসে গেল। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের বিশাল হল সাংবাদিক, মানবাধিকার কর্মী আর সরকারি কর্মকর্তাদের ভিড়ে ঠাসা। রুনা প্যানেলিস্টদের চেয়ারে বসেছিল, পরনে সাধারণ পোশাক, একটা সাদা শার্ট আর কালো প্যান্ট। তার চারপাশে লোকেরা জটিল আইন ও আমলাতন্ত্রের ভাষায় কথা বলছিল। যখন তার বলার পালা এল, হলরুমটা হঠাৎ নীরব হয়ে গেল। সে একে একে দর্শকদের দিকে তাকাল, তারপর শান্ত কিন্তু স্পষ্ট গলায় কথা বলতে শুরু করল। আমি কোনো বড় ব্যবস্থা নিয়ে কথা বলতে চাই না। আমি শুধু একটা সাধারণ জিনিস নিয়ে কথা বলতে চাই। কেমন লাগে যখন আপনাকে শত্রু হিসেবে নয়, বরং একজন অদৃশ্য মানুষ হিসেবে পদলিত করা হয়? গে হলরুমটা নীরব। কিছু ক্যামেরার নড়াচড়া থেমে গেল। রুনা বলতে লাগল, তার কণ্ঠস্বর কাঁপছিল কিন্তু দৃঢ় ছিল। আমি একজন ভাঙ্গারি কুডানো মেয়ের ছদ্মবেশে ছিলাম এবং আমি শিখেছি যে শুধু পকেটই গরিব হয় না। কখনো কখনো মানুষের সহানুভূতিও গরিব হয়ে যায়। দীর্ঘ সময় ধরে হাততালি চল।
কিন্তু সেই হাততালির মধ্যে রুনা একটা মিশ্র অনুভূতি অনুভব করল, কিছুটা তিক্ততা, কিছুটা স্বস্তি। সে সহানুভূতি চায়নি। সে শুধু চেয়েছিল তার কথা শোনা হোক। অনুষ্ঠানের পর কিছু মিডিয়া আবার তার গল্পটা তুলে ধরল। কিন্তু এই প্রচারের আড়ালে এমন কিছু প্রতিক্রিয়াও এল যা সবই ইতিবাচক ছিল না। ইন্টারনেটে কিছু ব্যঙ্গাত্মক মন্তব্য দেখা গেল, আবার পুলিশ বিভাগের কিছু সহকর্মী তার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করল। কারো কারো কাছে রুনা প্রতিষ্ঠানের গোপনীয়তা ফাঁস করে দিয়েছে। একদিন বিকেলে তাকে ইউসুফ সাহেবের অফিসে ডাকা হল। রুনা, আমাকে সত্যিটা বলতেই হবে, ইউসুফ সাহেব ভারী গলায় বললেন। কিছু মধ্যতন কর্মকর্তা মনে করছেন তুমি মিডিয়ায় খুব বেশি আসছ। তারা আশঙ্কা করছেন তুমি একটা ভুল প্রতীক হয়ে উঠছ। রুনা একটা তিক্ত হাসি হাসল। ভুল প্রতীক? আমি তো শুধু সত্যিটা বলেছি। আমি জানি, কিন্তু সত্যিটা মাঝে মাঝে সবাই পছন্দ করে না। রুনা অনেকক্ষণ চুপ করে রইল, তারপর নিচুস্বরে বলল, তাহলে আমি কিছুদিনের জন্য মাঠের দায়িত্ব থেকে বিরতি নিচ্ছি। আমার একটু সময় দরকার। ইউসুফ সাহেব সম্মানের সাথে তার দিকে তাকালেন। তুমি নিশ্চিত? রুনা মাথা নাড়ল। আমি লড়াই করা থামিয়ে দিচ্ছি না, স্যার। আমি শুধু একটু নিঃশ্বাস নিতে চাই। কয়েক সপ্তাহ পর রুনা সেই পুরনো জায়গায় ফিরে গেল, যেখানে সে ছদ্মবেশে ছিল। গুলিস্তানের সেই এলাকা। কোনো মিশনের জন্য নয়, বরং নিজের মনকে শান্ত করার জন্য। সে সেই গলি দিয়ে হেঁটে গেল যা একসময় তার ছোট আস্তানা ছিল। সে দেখল বাচ্চারা খেলছে, হকাররা হাসছে, আর লায়লা খালা এখনও তার চায়ের দোকানটা চালাচ্ছেন। রুনা, আরে তুমি এসেছ! লায়লা খালা তাকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠলেন। রুনা হাসল। আপনার হাতের চায়ের জন্য মনটা টানছিল, খালাগু। তারা একটা কাঠের বেঞ্চে বসল, বিকেলের দৃশ্য উপভোগ করতে করতে রাস্তার দিকে তাকিয়ে রইল। গুডি গুডি বৃষ্টি নামল, যা রুনাকে তার সেই পালিয়ে যাওয়ার রাতের কথা মনে করিয়ে দিল। এখন তো এলাকাটা শান্ত, তাই না খালা? রুনা জিজ্ঞেস করল। লায়লা খালা মাথা নাড়লেন। অনেকটাই, মা। নতুন যে পুলিশগুলো এসেছে তারা ভালো। তারা রাস্তা পরিষ্কার করতে সাহায্য করে, টাকা চায় না। রুনা একটা ছোট হাসি হাসল। তার মানে যা কিছু হয়েছে তা বৃথা যায়নি। কিন্তু লায়লা খালা তার দিকে নরম দৃষ্টিতে তাকালেন। তুমি নিজে কি শান্তিতে আছো, রুনা? এই প্রশ্নটা রুনাকে চুপ করিয়ে দিল। সে দূরের রাস্তার আলোর দিকে তাকাল, যা সবেমাত্র জ্বলতে শুরু করেছে। পুরোপুরি না, খালা। কিন্তু আমি একটা জিনিস শিখেছি। কখনো কখনো ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের নিজেদের যন্ত্রণার সাথেও আপোস করতে হয়। সেই রাতে রুনা বাড়ি ফিরে ল্যাপটপটা চালু করল। সে তার ছদ্মবেশের সময়ের রেকর্ড করা ভিডিওগুলোর পুরনো ফোল্ডারটা খুলল। উত্তেজনাপূর্ণ দিনগুলোর টুকরো টুকরো দৃশ্য। কিন্তু এবার সে সেগুলোর মধ্যে কোনো সহিংসতা বা অপমান দেখল না। সে যা দেখল তা হল সাধারণ মানুষের দৃঢ়তা, সেই রিকশাচালক যিনি তল্লাশির শিকার হয়েও হাসি মুখে ছিলেন, সেই হকার যিনি ভয়ের মধ্যেও প্রার্থনা করছিলেন, আর সেই শিশুরা যারা তাদের চারপাশের অন্যায়ের দুনিয়া সম্পর্কে না জেনেই খেলছিল। রুনা অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, তারপর একটা ছোট নোট লিখল। ন্যায়বিচার কোনো উর্দি বা পদমর্যাদা থেকে জন্মায় না, বরং সেই হৃদয় থেকে জন্মায় যা অন্যের কষ্টকে নিজের কষ্ট হিসেবে দেখতে চায়। সে নোটটা একটা নতুন ফোল্ডারে সেভ করল, প্রজেক্ট আলো। কয়েক মাস পর রুনা তার নিজের পাড়ায় একটা ছোট প্রকল্প শুরু করল। সে চাঁদাবাজির শিকার হওয়া কিছু মানুষ এবং সাধারণ নাগরিকদের নিয়ে আইনগত অধিকার ও নাগরিক সুরক্ষা বিষয়ে একটি প্রশিক্ষণের আয়োজন করল। তার উদ্দেশ্য ছিল সহজ, যাতে তারা নিজেদের অধিকার সম্পর্কে জানতে পারে এবং কথা বলার সাহস পায়। আগে আমি মানুষের চোখ খোলার জন্য ভাঙ্গারি কুডানো মেয়ে সেজেছিলাম, সে অংশগ্রহণকারীদের বলল। এখন আমি চাই তোমরা দুনিয়ার চোখ খুলে দাও। লায়লা খালা স্বেচ্ছাসেবী হিসেবে যোগ দিলেন, কফি আর খাবার সরবরাহ করতে লাগলেন। এলাকার তরুণরা সেই কার্যক্রমের ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে শুরু করল। ধীরে ধীরে তাদের কমিউনিটিটা বড় হতে লাগল। ক্ষমতার জোরে নয়, বরং পারস্পরিক বিশ্বাসের উপর ভিত্তি করে। রুনা অনুভব করল তার জীবনটা আবার একটা দিশা পেয়েছে। সে হয়তো আর গোয়েন্দা হিসেবে মাঠে নেই, কিন্তু এখন সে আরও নীরব এক ময়দানে কাজ করছে। মানুষের মধ্যে সচেতনতা তৈরি করছে। একদিন সকালে রুনা পুলিশ বিভাগের অভ্যন্তরীণ তদন্ত সংস্থা থেকে একটা চিঠি পেল। চিঠিটা ছোট, কিন্তু হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। তোমার সেবার জন্য ধন্যবাদ।
তোমার রিপোর্টের ভিত্তিতে করা তদন্তে একটি আন্তঃজেলা চাঁদাবাজি চক্রকে চিহ্নিত করা হয়েছে। অনেক তরুণ অফিসার এখন তোমার গল্প থেকে অনুপ্রাণিত হচ্ছে। রুনা চিঠিটা ধীরে ধীরে পড়ল, নিচের সিটার দিকে তাকাল। সে একটা হালকা হাসি হাসল। হয়তো ব্যবস্থাটা এখনও নিখুঁত নয়, কিন্তু পরিবর্তনের একটা বীজ রোপণ করা হয়েছে। সেদিন বিকেলে রুনা তার বাড়ির কাছের একটা ছোট খালের ধার দিয়ে হাঁটছিল। আকাশটা নরম কমলা রঙের। সে দেখল একটা ছোট শিশু প্লাস্টিকের বোতল কুড়িয়ে একটা ছেঁড়া বস্তায় ভরছে। শিশুটির পোশাকটা অনেকটা সেরকম যা সে ছদ্মবেশের সময় পরত। রুনা কাছে গিয়ে নরম গলায় জিজ্ঞেস করল, তুমি কি বাবা-মাকে সাহায্য করার জন্য এসব কুড়োচ্ছ? শিশুটা মাথা নাড়ল। হ্যাঁ, আন্টি। ছোট বোনের স্কুলের বেতন দিতে হবে গুই। রুনা একটা টাকার নোট বের করে শিশুটির দিকে তাকাল। এটা রাখো, কিন্তু পড়াশোনা ছেড়ো না। দুনিয়ার তোমার মতো সৎ মানুষের খুব দরকার। শিশুটা লাজুক হাসি হাসল। ধন্যবাদ, আন্টি গু। শিশুটা চলে যাওয়ার পর রুনা আকাশের দিকে তাকিয়ে হাসল। সে জানত তার লড়াই কোনো জিজ্ঞাসাবাদের ঘরে বা আদালতের এজলাসে শেষ হয়ে যায়নি। তার লড়াই এখন বেঁচে আছে সেই ছোট ছোট মুখগুলোর মধ্যে, যারা স্বপ্ন দেখার সাহস